আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 4 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু আমি সেটা করিনি। জোর করে সব কিছু পাওয়া যায়, কিন্তু কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি চুপ হতেই হঠাৎ তিশা আমাকে বলে, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা আগে খেয়ে নিন। আমি তো হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওর কি কোনো অভিযোগ নেই? কাল রাতে আমি ওর হাত পুড়িয়ে দিলাম, তাও আবার অ্যাসিড দিয়ে, জঘন্যভাবে। এমনভাবে জ্বালিয়েছি যে হাতের চামড়া মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়েছে। তাহলেও এত স্বাভাবিকভাবে কথা বলছে কি করে? নাকি আমাকে ভয় পাচ্ছে, তাই আমার কথাগুলোর কোনো প্রতিউত্তর দিচ্ছে না। আমি বললাম, তোমার কোনো অভিযোগ নেই আমার প্রতি? তিশা বলে, কিসের অভিযোগ? আমি বললাম, আমি কাল তোমার হাত পুড়িয়ে দিয়েছি অ্যাসিড দিয়ে। তুমি যন্ত্রণায় ছটফট করেছো, কান্না করেছো, কিন্তু তারপরেও আমি তোমার হাত ছাড়িনি। তোমাকে কালকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। এরপরেও কি তোমার কোনো অভিযোগ নেই আমার প্রতি? তিশা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, কি হলো বলো? আমার কথার উত্তর না দিয়ে হাতের নখ খুঁটাচ্ছে। আমি আবার চেঁচিয়ে বললাম, কি হলো? কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? আমার ধমক খেয়ে তিশা কান্না করে দেয়। আমি বললাম, এই দেখো, মেয়ে আবার কান্না করে। আরে, আমি তোমাকে কান্না করার মতো কিছু বলেছি? আমি জানি মনে মনে তোমার অনেক অভিযোগ আমার প্রতি, যেটা তুমি ভয়ে মুখে বলছো না। কিন্তু আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বাঘও না, ভাল্লুকও না যে তোমাকে খেয়ে যাব। কিন্তু হ্যাঁ, রেগে গেলে আমি একটু একটু শাসন করি, তবে আমার শাসন খুবই ভয়ানক। কাল সেটা নিশ্চয়ই তুমি অনুভব করতে পেরেছ। আশা করব নেক্সট টাইম আমার থেকে কোনো কিছু লুকোবে না, সব সময় সত্যিটা বলবে। এতে করে তোমারও ভালো আর আমারও ভালো। এখন চুপচাপ এখানে বসো। আমি জানি নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। কাল রাতেও তো কিছু খাওনি। দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। আমলেট আর ব্রেড চলবে তো? তিশা চুপচাপ বসে আছে, ওর শরীর কাঁপছে। ভয়ে নাকি খিদায় বুঝতে পারছি না। আমি বললাম, কি হলো? ব্রেড আমলেট চলবে তো? তিশা মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি চলে যাচ্ছিলাম রান্নাঘরে, কিন্তু দরজার কাছে গিয়ে আবার ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, আর হ্যাঁ, তুমি চাইলে আমার নামে কমপ্লেন করতে পারো, নিজের মা বাবার কাছে, নয়তোবা আমার ফ্যামিলির কাছে, চাইলে আবার পুলিশের কাছেও যেতে পারো। তবে তার আগে তুমি যে অন্যায়গুলো করেছো সেগুলো আগে বলিও, ঠিক আছে? এই বলে আমি চলে গেলাম রান্নাঘরে। ওর জন্য আমলেট আর ব্রেড নিয়ে কিছুক্ষণ পরে রুমে আসলাম। রুমে এসে দেখি যে জায়গায় বসিয়ে দিয়ে গেছি সে জায়গাতেই বসে আছে। এটা দেখে মনে মনে হাসলাম। আমাকে যে এখনো বাঘের মতো ভয় পাচ্ছে বুঝতে পারছি। আমি এবার নাস্তার প্লেট নিয়ে ওর পাশে বসলাম। এক টুকরো ব্রেডের সাথে কিছুটা আমলেট ছিঁড়ে নিয়ে ওর মুখের সামনে ধরলাম। দেখি ও মিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার হাত থেকে খাবার খাচ্ছে না। আমি বললাম, তুমি খেতে পারো, এখানে কিছু মেশাইনি। সে তারপরেও খাচ্ছে না। এবার আমি নিজে খেয়ে দেখালাম ওকে। আমি বললাম, দেখেছ, কিছু মেশাইনি। এই বলে ওর মুখের সামনে খাবার ধরতেই খেতে লাগলো। ওর কাণ্ড দেখে আমার কি হাসা উচিত নাকি অনুশোচনা করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। এভাবে সকাল পেরিয়ে দুপুর, আবার দুপুর পেরিয়ে বিকেল হলো। সারা দিনটা যেমনই হোক কেটেছে, কিন্তু বিকেলের দিকে তিশার ধুম জ্বর এলো। এতটাই জ্বর এসেছে যে গা একদম পুড়ে যাচ্ছে, যত সম্ভব হাতের যন্ত্রণা থেকে, আর ঠান্ডা ফ্লোরে অজ্ঞান হয়ে অনেকক্ষণ পড়ে থাকার কারণে। নিজেকে এখন সত্যি অপরাধী মনে হচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিয়েছি, উপরে উপরে যতটুকু পেরেছি হাত পা ভেজা টাওয়াল দিয়ে পুছে দিয়েছি। বিছানা থেকে একদম উঠতে পারিনিও। এর ভেতরে 2 দিন পর পর হাতের ব্যান্ডেজ পাল্টাতে হয়েছে। এখন ঘা অনেকটা শুকিয়েছে। এদিকে আমি প্রায় 2 সপ্তাহ অফিসে যাইনি, ঘরে থেকেই সম্পূর্ণ কাজ শেষ করেছি।
কারণ তিশাকে এই অবস্থায় ঘরে একা রেখে যাওয়া একদম ঠিক হতো না। আর আমারও মন চাইছিল না ওকে একা রেখে যেতে। এই 2 সপ্তাহ অনেক সেবা যত্ন করার পর এখন অনেকটা সুস্থ হয়েছে ও। তবে আমাদের মধ্যে দূরত্বটা এখনো রয়ে গেছে। তিশা এখনো আমার সাথে ভালো করে কথা বলে না। আমাকে দেখলেই চমকে ওঠে, কেমন যেন ভয়ে ভয়ে থাকে। ও ঠিক আমাকে এখন বিশ্বাস করতে পারছে না। এই 2 সপ্তাহ এত সেবা করার পরেও ওর ভয় দূর করতে পারলাম না আমি। জানি না আদতে পারবো কিনা। আমাকে দেখলে কেমন যেন ভয়ে গুটিয়ে গুটিয়ে থাকে। নিজে থেকে কথা বলে না। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁতে বা নাতে উত্তর দেয়। 2 সপ্তাহ পর আজ সকালে আমি ওকে বললাম, তোমার শরীর এখন ঠিক আছে তো? সে মুখে কিছু না বলে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আচ্ছা, এমন ইশারাতে কি বুঝবো? ও সুস্থ না অসুস্থ? আমি বললাম, কি বলছো বুঝলাম না। তিশা বলে, আমি ঠিক আছি। আমি বললাম, একা থাকতে পারবে তো? না মানে এই 2 সপ্তাহ আমি অফিসে যাইনি। অফিসের এখন কি অবস্থা আমি জানি না। তুমি যদি সুস্থ থাকো তাহলে আর কি অফিসে যেতাম। তিশা বলে, আপনি যেতে পারেন, আমি এখন সুস্থ আছি। আমি বললাম, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আমি তাহলে আসি, তাড়াতাড়ি চলে আসবো আবার। এই বলে আমি অফিসে চলে গেলাম। এভাবে আরও 2 সপ্তাহ কেটে গেল। তিশা এখন পুরোপুরি সুস্থ। পুড়ে যাওয়া হাতও শুকিয়ে এসেছে। মাঝে মাঝে দেখি তিশা পুড়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে মাঝে মধ্যে চমকে ওঠে। আবার কখনো হাতের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকে। এটা দেখে মনে মনে আমার খুব অস্বস্তি হয়। মাঝে মাঝে ভাবি যে আমি মানুষটা এমন কেন। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। একদিন অফিস থেকে আসার সময় ওর জন্য একটা মেহেদি কিনে নিয়ে এলাম। এই মেহেদি দিয়েই তো ওর মনে আতঙ্ক ধরিয়েছি। আজ সেই মেহেদি দিয়ে ওর মনের ভয়টা দূর করব। জানি না কতটা সফল হতে পারবো। নানান কথা ভাবতে ভাবতে বাসায় এলাম। দরজার কলিং বেল প্রেস করতেই তিশা এসে দরজা খুলে দেয়। ওকে দেখলেই মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমার। কারণ ওর মুখে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে চিন্তার ছাপ ফুটে আছে। ওর মুখ দেখলেই বুঝতে পারি আমি ও যে ভালো নেই। এটা শুধু আজ নয়, প্রতিদিন অফিস থেকে ফিরে ওর মলিন মুখটা আমাকে দেখতে হয়। তিশা দরজা খুলে এক সাইড হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে মলিন হেসে ভেতরে প্রবেশ করলাম। প্রতিদিনের মতো তিশা আমার হাত থেকে ব্যাগ নিয়ে সোফার উপর রাখলো। তারপর আমার জন্য ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে এলো। তিশা বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বরং আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আমি বললাম, এই বলে আমি বেডরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। ততক্ষণে তিশা চা বানিয়ে টি টেবিলে রেখেছে। আমি গিয়ে সোফায় বসতেই তিশা আমাকে চা এগিয়ে দেয়। আমি বললাম, কি ব্যাপার, চা 1 কাপ কেন? তুমি খাবে না? তিশা বলে, আমার খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, তা কি করে হয়? যাও, একটা খালি কাপ নিয়ে আসো, আমরা এটাকে দুজন ভাগ করে খাবো। আমার মুখের উপর না বলার সাহস তিশার নেই, কারণ সে আমাকে সেদিনের পর থেকে খুব ভয় পায়। আমার কথা মতো তিশা রান্নাঘরে গিয়ে চায়ের কাপ নিয়ে এলো। তারপর 1 কাপ চা আমরা দুজন ভাগ করে খেলাম। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আমরা কেউ কোনো কথা বলছি না। একসময় নীরবতা ভেঙে আমি বললাম, আজ আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার মুখে কথাটা শুনে তিশা চমকে ওঠে। হঠাৎ তার ওই দিনের কথা মনে পড়ে গেল। সেই দিনও তো আমি এমনভাবেই বলেছি, তোমার জন্য একটা জিনিস এনেছি। তারপর সেই অ্যাসিড মিশ্রিত মেহেদি আমার হাতে লাগিয়ে দেয়। কথাটা মনে হতেই ওর আত্মারাম কেঁপে ওঠে। মনে মনে চিন্তায় পড়ে যায়, আমি তো নতুন করে কোনো অপরাধ করিনি, তাহলে এখন আবার কি অপেক্ষা করছে আমার জন্য? আমি ওর মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলাম যে তিশা খুব ভয় পেয়েছে। তার হয়তো সেদিনের কথা মনে পড়ে গেছে। মনে মনে একটা দিক নিঃশ্বাস ফেললাম আমি। সব আমার ভুলের জন্য হয়েছে। আমি এবার পেছন থেকে মেহেদির টিউবটা বের করলাম। আমার হাতে আবার মেহেদি দেখে তিশা ভয়ে শুকনো ঢোক গেলে। এবার সে একটু নড়ে চড়ে বসে পিছিয়ে যায়। পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য আমি বললাম, এটা নর্মাল মেহেদি, এখানে আমি কিছু মেশাইনি।
তুমি হাতে নিয়ে দেখো, নয়তোবা আমার হাতে লাগিয়ে দেখো। তিশা কোনো কথা বলে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি এবার ওর দিকে আরেকটু এগিয়ে বসলাম। আমি বললাম, তোমার হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার অনেক শখ আমার। আমি কিন্তু ভালো করে মেহেদি লাগাতে পারি না, আগেই বলেছি। তোমার হাত দাও, আমি মেহেদি লাগিয়ে দেই। তিশা এবার আমার দিকে তাকায়, আমার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আমি রেগে আছি কিনা। আমি বললাম, কই দাও তোমার হাত, আমি মেহেদি লাগিয়ে দেই। তিশা আমার দিকে ওর হাত বাড়িয়ে দিল, ভয়ে ওর হাত কাঁপছে। আমি বললাম, স্থির হয়ে বসো, এভাবে হাত নাড়ালে মেহেদি লাগাবো কি করে? তিশা নিজেকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভয়ের কারণে কিছুই হচ্ছে না। আমি আস্তে আস্তে ওর হাতে মেহেদি লাগাতে শুরু করলাম। তিশা আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি ফোনে কিছু ডিজাইন দেখেছিলাম, তার থেকে সহজ যেটা সেটাই ওর হাতে আঁকতে লাগলাম। প্রথমে ফোঁটা ফোঁটা করে পুরো হাতে লাগিয়ে দিলাম, তারপর সোজা সোজা লাইন বানাতে লাগলাম। এভাবে দুই পাশ থেকে লাইন টানার কারণে ঘর ঘর হয়ে গেছে। এবার প্রত্যেকটা ঘরে 4টা করে ফোঁটা দিলাম। এভাবে পুরো হাতে মেহেদি লাগিয়ে দিলাম। দেখতে কিছুটা ছোট ছোট ফুলের মতো হয়েছে। এতক্ষণ পর্যন্ত তিশা আমার দিকেই তাকিয়েছিল, তাই হাতে কেমন মেহেদি লাগিয়েছি সেদিকে খেয়াল নেই ওর। যখন আমি বললাম, দেখে বলো তো কেমন হয়েছে, তখন তিশা হাতের মেহেদির দিকে তাকিয়ে থেকে বলে, খুব সুন্দর হয়েছে। আমি বললাম, সত্যি বলছো? তিশা বলে, হুম। আমি বললাম, তাহলে অন্য হাত দাও। এবার সে অন্য হাত বাড়িয়ে দেয়। এবার আমি সেই হাতেও ঠিক একই ডিজাইনের মেহেদি লাগাতে লাগলাম। মেহেদি লাগাতে লাগাতে আমি বললাম, তুমি জানো আমার খুব ইচ্ছে হয় তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে, দুজন পাশাপাশি বসে রাতের রূপলি চাঁদের আলো দেখতে, তোমার সাথে এক প্লেটে খাবার খেতে, একই কাপে চা খেতে, আর তোমাকে ভালোবাসতে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমাকে তুমি না ভালোবাসো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ইচ্ছেগুলোকে একটা প্রাণ দিও, কেমন? আমার কথা শুনে তিশা চুপ করে রইল। আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে জল চিকচিক করছে। আমি হাত দিয়ে ওর চোখের জল মুছে বললাম, এই এত নড়ছো কেন? মেহেদি দিচ্ছি তো, এভাবে নড়লে মেহেদি নষ্ট হয়ে যাবে না? তারপর আমি ওর অন্য হাতেও মেহেদি লাগিয়ে দিলাম। মেহেদি লাগানো শেষ করে আমি বললাম, এই নাও, হয়ে গেছে। কেমন হয়েছে? আমি জানি সুন্দর হয়নি। তিশা বলে, সুন্দর হয়েছে। আমি বললাম, আমার মন রাখার জন্য মিথ্যে বলছো তাই না? তিশা বলে, না, আজ সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন আপনাকে খাবার দেব কি করে? আমার যে 2 হাতে মেহেদি, আর এখন আপনার খাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, চিন্তা করছো কেন? আমি আছি তো, তোমার খিদে পেয়েছে? তিশা বলে, হ্যাঁ পেয়েছে, সমস্যা নেই, পরে খেয়ে নেব আমি। আমি বললাম, আমি তোমাকে খাইয়ে দেই? আমার কথা শুনে তিশা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, খাইয়ে দেব? তিশা বলে, হুম। আমি জানতাম ও আমার মুখের উপর না করতে পারবে না। আমি বললাম, ঠিক আছে তাহলে, তুমি বসো, আমি খাবার গরম করে আনছি। এই বলে আমি রান্নাঘরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর প্লেটে করে খাবার নিয়ে এলাম, তারপর তিশাকে খাইয়ে দিতে লাগলাম। তিশা বলে, আপনি খাবেন না? আমি বললাম, খাবো, আগে তোমাকে খাইয়ে দেই, কারণ তোমার খিদে পেয়েছে বেশি। তিশা আর কোনো কথা বলল না, চুপচাপ আমার হাতে খেতে লাগলো। ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম। তারপর আমি ব্রাশ করতে চলে গেলাম। এদিকে তিশার হাতের মেহেদি শুকিয়ে গেছে, তাই সে বেসিনে হাত ধুয়ে উপরে চলে এলো। ততক্ষণে আমি ব্রাশ করে বেরিয়ে এসেছি ওয়াশরুম থেকে। তিশা আমার সামনে 2 হাত মেলে বলে, এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওর 2 হাত ধরে মেহেদি দেখতে লাগলাম। তিশা বলে, সুন্দর হয়েছে না? আমি বললাম, হুম, তবে আরেকটু সুন্দর হতে পারতো। আচ্ছা বাদ দাও, নেক্সট টাইম আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। রাত অনেক হয়েছে, চলো ঘুমোবে। মাঝখানে বালিশ দিয়ে দুজন 2 পাশে শুয়ে পড়লাম। তিশা শোয়ার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। হালকা হালকা নাক ডাকার শব্দ আসছে।
ওর ঘুম একটু ভারী, ঘুমোলে সহজে ঘুম ভাঙে না। এদিকে আমার ঘুম আসছে না। নানান প্রশ্ন, নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তিশা আজ অনেকটা স্বাভাবিক হয়েছে, হয়তো ভয়ও কিছুটা কেটেছে, তাই তো ছুটে এসেছে আমাকে মেহেদি দেখাতে। তিশা আমার দিকে ফিরে শুয়েছিল, এবার আমি ওর দিকে ফিরলাম। ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে দেখি গভীর ঘুমে তলিয়ে গেছে। দুই হাত মুখের সামনে জড়ো করে শুয়ে আছে। হাতে মেহেদি দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে। আমি অপলকহীন হয়ে ওকে দেখছি। আমার বউটা কি সুন্দর, কি অপূর্ব, শুধু দেখতেই মন চায়। আরও মন চায় বুকের ভেতর নিয়ে আদর করতে। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। খুব করে মন চাইছে আমার ওকে একটু ছুঁয়ে দেখি। মনকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, সে আমার কথা শুনবে কেন? সে তো তার মতো চলবে। তাই আমিও এখন বাধ্য মনের কথা শুনতে। আমি এবার মাঝের বালিশ সরিয়ে ওকে জড়িয়ে ধরি। আমার চৌড়া বুকের মাঝে ওর মাথাটা আলতো করে চেপে ধরি। আজ ওকে এমনভাবে জড়িয়ে ধরেছি যে ওর বুকের সাথে আমার বুক মিশে একাকার হয়ে গেছে। ওর পরিয়ে দেওয়া হাত ধরে মুখের কাছে এনে অগন্তিবার চুমু খেলাম। হাত থেকে এখনো হালকা মেহেদির গন্ধ নাকে এসে লাগছে। আলতো করে কপালে ঠোঁটজোড়া ছোঁয়ালাম। অনুভূতির শিহরণ যেন ধীরে ধীরে বেড়ে উত্তেজনায় পরিণত হচ্ছে। এভাবে আরও কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে ওকে আদর করলাম। এর চেয়ে বেশি কিছু করতে পারবো না, না হলে যে ও জেগে যাবে। তাই ওকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় এসে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, ওকে নিজের করে পেতে হলে সুজনের থেকেও বেশি ভালোবাসতে হবে ওকে। এমনভাবে ওকে ভালোবাসতে হবে যাতে সুজনের কথা ওর মনেও না আসে। তবে তার আগে সুজনকে ওর জীবন থেকে সরিয়ে দিতে হবে। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে তিশার ডাকে। সে প্রতিদিনের ন্যায় আমার জন্য চা নিয়ে এসেছে। আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর নাস্তা করে অফিসে চলে গেলাম। মনে মনে ভেবে নিয়েছিলাম আজ সন্ধ্যায় বাসায় ফেরার পথে সুজনের সাথে দেখা করে যাব। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, অফিসে অনিয়মিত আসার জন্য সুজনের চাকরিটা চলে গেছে। তাই আজ তাকে রেস্টুরেন্টে দেখা করার জন্য বলেছিলাম। এজন্য আমিও সন্ধ্যার কিছুটা আগে অফিস থেকে বেরিয়ে গেলাম। রেস্টুরেন্টে এসে দেখি সুজন একটা চেয়ার দখল করে বসে আছে। আমি ধীরে ধীরে ওর সামনের চেয়ারে গিয়ে বসলাম। ও জানে যে বর্তমান তিশার হাজব্যান্ড আমি। যাই হোক, ওর দিকে তাকিয়ে দেখি চেহারায় কেমন যেন বিষণ্ণতার ছাপ লেগে আছে। এই বিষণ্ণতার মাঝে আমি দেখতে পাচ্ছি ভালোবাসার মর্যাদা না রাখা একটা মানুষকে। আমি খুব শান্তভাবে বললাম, কি খাবেন? সে মাথা নেড়ে বোঝায় কিছু খাবে না। আমি বললাম, আপনাকে এখানে ডাকার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কথা শুনে সে আমার দিকে অদ্ভুত মায়া মায়া দৃষ্টিতে তাকায়। আমি সেই অদ্ভুত মায়া মায়া দৃষ্টিকে উপেক্ষা করে বললাম, যে মানুষটা আপনার ছিল সেই মানুষটা এখন আপনার নেই। সেই মানুষটা এখন অন্য কারোর। অন্যজন এই মানুষটাকে নিয়ে স্বপ্ন আঁকে, আর এই স্বপ্নের মাঝে আপনি ঢুকে যাচ্ছেন। এটাকে কি ভদ্রতা বলে বলুন? সুজন কি প্রত্যুত্তর দেবে ভেবে পায় না। আমি তার চুপ থাকা দেখে বললাম, আর কখনো ওকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ফের যদি ডিস্টার্ব করেন তাহলে আপনার সাথে খুব খারাপ হবে মিস্টার সুজন সাহেব। সুজন কোনো কথা বলে না, কারণ বলার মতো কোনো ভাষা তার নেই। সে যে এতদিন মরীচিকার পেছনে ছুটতে গিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব হারিয়েছে। আমি চেয়ার থেকে উঠে আবার বললাম, মানুষটাকেও হারিয়েছেন আর চাকরিটাকেও হারিয়েছেন। এই কার্ডটা রাখুন, এটা আমার বন্ধুর কার্ড। জীবনটাকে আবার নতুন করে সাজান পরিবারের কথা চিন্তা করে। চাকরি করার ইচ্ছে হলে ওর সাথে দেখা করবেন। ওকে আমি বলে রেখেছি সব। গেলেই চাকরি হয়ে যাবে। আমি এখন আসি, বেস্ট অফ লাক। এই বলে আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। সুজন এক পলকে বসে থেকে আমার চলে যাওয়া দেখল শুধু, কিন্তু কোনো কথা বলতে পারল না। কারণ সে তার নিজের দোষে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। যাই হোক, আমি গাড়ি চালাতে চালাতে নিজেকে নিয়ে ভাবতে লাগলাম। আসলে মাঝে মাঝে আমি অনুধাবন করি, এই আমি মানুষটা এমন কেন? নিজের ভেতরের অনুভূতিকে একটা রূপ দিতে গিয়ে অচেতনায় অন্যের অনুভূতির মাঝে প্রবেশ করে নিজের করে নেই। আমার খুব ইচ্ছে করে
অনেক অনেক দূরে গিয়ে আমার ভাবনাগুলোকে নিয়ে একটু ভাবতে, এই ভাবনার মাঝে আলো আর আধারটাকে খুঁজে বের করতে এই আলো আর আধারের মাঝে আমি কোথায় আছি। কথাগুলো ভাবতে ভাবতে প্রায় 30 মিনিট পরে আমি বাসায় আসি। কলিং বেল প্রেস করতেই তিশা এসে দরজা খুলে দেয়। ওর মুখে লেগে থাকা বিষণ্ণতার ছাপ আমি যখন দেখি, আমাকে একটা ক্লান্তির ছায়া ঘিরে ধরে। এই ক্লান্তিটা আমার সমস্ত দেহকে অবশ অনুভূতির দেয়ালে আচ্ছন্ন করে ফেলে। ওর এমন মুখ দেখলে সত্যি বলতে আমার মুখ দিয়ে কথাই বের হয় না। আমি কোনো কথা না বলে গলার ট্রাই খুলতে খুলতে ঘরের ভেতরে প্রবেশ করে সোফায় বসলাম। তিশা এসে আমার সামনে দাঁড়ায়। আমি ওর দিকে এক নজর তাকিয়ে বললাম, এখন থেকে সুজন তোমাকে আর ডিস্টার্ব করবে না। তিশা চুপ করে থাকে, আমিও চুপ করে থাকি। এই চুপ থাকার মাঝে আমি বুঝতে পারছি আমাদের দুজনের দূরত্বটা। আমি কিছুক্ষণ বসে থেকে রুমে চলে গেলাম। এরপর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হওয়ার 30 মিনিট পর তিশা আমার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে, হাতে 1 কাপ চা। আমি হাত বাড়িয়ে চাটা নিলাম, কিন্তু তিশা এখনও দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবে? তিশা শাড়ির আঁচল আঙ্গুলের মাঝে পেঁচিয়ে আমাকে খুব ইতস্তত করে বলে, জীবনটা এমন কেন বলতে পারেন? যাকে এত এত ভালোবাসলাম সেই মানুষটা আমার সাথে এমন করলো। কেন করলো এমন আমার সাথে? আমি চুপ করে থাকি। এই কথার কি প্রত্যুত্তর দেব বুঝতে পারছি না। আমার মাঝে মাঝে নিজেকে অদ্ভুত পাগল মনে হয় কোথাও না কোথাও আমি ভুল করছি। কিন্তু কাউকে ভালোবেসে নিজের করে চাওয়াটা কি ভুল? আমি তো এর মাঝে কোনো ভুল দেখছি না। এদিকে আমাকে চুপ দেখে তিশা হঠাৎ আমাকে যা বলল তা শুনে আমি একদম ট্যাচু হয়ে গেছি। আমাকে এখন অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে। নিজেকেই এখন বোকা বোকা লাগছে। সত্যি আমি পাগল, আমি একটা সত্যি সাইকো। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।